আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। সকাল থেকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আমি আজকে যাচ্ছি নিউ ইয়র্কের আপস্টেট, যেটা কানাডার টরন্টো সংলগ্ন একটা শহর। সেই শহরে এখন থেকে প্রায় 15 বছর আগে তেমন কোনো বাংলাদেশের উপস্থিতি ছিল না, কিন্তু ধীরে ধীরে নিউ ইয়র্ক শহরে প্রচন্ড মানুষের চাপ বাড়ার কারণে এত বেশি ক্রাউডি হয়ে গেছে এবং ক্রাইম, বিভিন্ন ধরনের সমস্যার কারণে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো নিউ ইয়র্ক শহরকে মানুষ এমনি থেকে ভীষণ ভালোবাসে। মানুষ নিউ ইয়র্ক স্টেটের বাইরে যেতে চায় না। তো বাংলাদেশিরা এখান থেকে নিউ ইয়র্কের আপস্টেটটাকে বেছে নেয়। সেখানে এত বেশি বাংলাদেশি এখন মুভ করেছে যে সে শহরে আগে ক্রাইম ছিল, বাসাবাড়ির দাম খুব কম ছিল, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, স্কুলগুলোর গ্রেডও তেমন ভালো ছিল না। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশিরা এত মুভ করার কারণে এবং সাথে সাথে আরো বিভিন্ন দেশের লোকজন মুভ করেছে, এজন্য এখন বাড়ি পাওয়াই মুশকিল এবং স্কুলের গ্রেড ভালো হয়েছে। অনেক সুপার মার্কেট, শপিং মল, শহরটা মোটামুটি খুব জাঁকজমক হয়ে গেছে, আগের মতো নোংরা নেই, বাড়িগুলো বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে। আজকে আমি সেই শহরে যাব। ওইটা মূলত আহ নায়াগ্রা ফলস, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের একটা, সেই শহর। চলুন যাই ইনশাআল্লাহ। আমি এখন এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, কিন্তু আমাকে বাহিরে যেতে হবে গাড়িটা রাখার জন্য, যেন আমি যখন ফিরে আসব তখন আমার বাসায় যাওয়াটা সহজ হয়। লোকালয়ের মধ্যে গাড়িটা রেখে আমি হেঁটে আসব, কাছেই, শুধু একটা এই যে উপরে ব্রিজটা দেখা যায় এটা ক্রস করলে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু পার্কের ব্যবস্থা করে দিয়েছে। এখন যাচ্ছি এয়ারপোর্টে। এই যে সামনের যে ওভারব্রিজটা দেখা যায়, এটা পার হলে এয়ারপোর্ট। ওই পাশটায় বেশিক্ষণ লাগে না, এই 5 মিনিটের মতো টার্মিনালে যেতে। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর। আমি ওভারব্রিজের ঠিক মাঝামাঝি। এখানে আছে সাউথ ওয়েস্ট, এই দিকটায় ডেল্টা। এটা টার্মিনাল সির অ্যারাইভাল। অথচ কেউ কাউকে রিসিভ করতে আসার জন্য কোনো ভেড়াভেড়ি নেই। কিন্তু ঠিক অপোজিট পাশে বাংলাদেশে অ্যারাইভালে পা ফেলার মতো জায়গা থাকে না। একজন যদি কেউ দেশের বাহির থেকে আসে, তাকে রিসিভ করার জন্য 10 জন আসে। আমি এটাকে খারাপ ভাবে নিচ্ছি না, অতিরিক্ত আবেগী হলে যা হয় আর কি। এই যে খাঁচার মতো বন্দি করার জায়গাটা, এটা মূলত টার্মিনালের ভেতরে ডগ ওয়াকিং এর জায়গা। এখানের মানুষ তো খুব কুকুর পাগল, সেই জন্য। আমার সিকিউরিটি গেটটা বেশ ফাঁকাই মনে হচ্ছে, আজকে কোনো জ্যাম নেই। আমার ফ্লাইটে এত বেশি বিরক্ত লাগে যে আমার ঘুম না পেলেও আমি জোর করে ঘুমানোর চেষ্টা করি, যাতে করে সময়টা দ্রুত চলে যায়। গল্প পরে আগে চেক ইনটা করে ফেলি। আচ্ছা, আরেকটা কথা, এই এয়ারপোর্টটা সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড নিউ এয়ারপোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আমি তো ভুলেই গেছিলাম, আমার সিকিউরিটি প্রি চেক ডান আছে, so আমাকে লাইনে দাঁড়াতে হবে না, স্ট্রেট উপরে গিয়ে বসে পড়া। রাশ করে দৌড়াচ্ছে, মনে হয় ফ্লাইটের লেট হয়ে গেছে আবার। একটা দেশে যে পোর্টগুলো আছে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দেয়, কারণ পোর্টগুলো দিয়ে তো মানুষের যাওয়া আসা হয়, তো দেশের সম্বন্ধে একটা তাদের ধারণা জন্মে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দিলে ভালোই লাগে। এখান থেকে দেখে নিতে হবে আবার গেট নাম্বার। সেই গেটে দেখে যেতে হবে। আমার ফ্লাইট নাম্বার DL5277, অন টাইম, গেট নাম্বার 77, জোন 7। এগুলো হচ্ছে ডেল্টা এয়ারলাইন্সের বিমান, এগুলোর মধ্যেই কোনো একটা ফ্লাইটে আমার যেতে হবে। ওই যে যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্স, জাস্ট ফ্লাই করলো মাত্র। প্রযুক্তি মানুষকে কতটা অলস বানিয়ে দিয়েছে, এই যে দেখুন, ফ্লাইট একটা এলিভেটর, এটার মাধ্যমে আপনার রাস্তাকে এগিয়ে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত লাগে, তো এটা কিছুটা আপনাকে হেল্প করবে আরো সামনের দিকে যাওয়ার জন্য। এখানকার এয়ারপোর্টগুলো এতটা ক্লিন আর অর্গানাইজড যে দেখলে মন ভরে যায়। আমরা নিজেরা যদি ক্লিন না থাকি এবং হেল্প না করি একজন আরেকজনকে, তাহলে কর্তৃপক্ষ এটা দিয়ে কোনো কিছুই করতে পারে না, একা কোনোভাবে সেটাকে কন্ট্রোল করতে পারবে না। এটা আমাদের সকলেরই দায়িত্ব। এবং আমরা কতটা ক্লিন, এয়ারপোর্টগুলোকে যদি আমরা ক্লিন রাখি, তাহলে জাতি হিসেবে বাইরে থেকে যারা আসবে তাদের কাছে
একটা সুন্দর মেসেজ চলে যায়, এটা আমাদের সকলের দায়িত্ব। এগুলো খাবার জায়গা, ফ্লাইট যদি ডিলে থাকে বা আপনার হাতে যদি সময় থাকে, এখানে বসে থেকে কিছুটা সময় পার করা যায়। আমি এখন আমার ওয়েটিং এরিয়াতে চলে যাচ্ছি, প্রায় চলে আসছি। আবার তখন আমি ভুল বলছিলাম, আমার গেট 77 না, আমার গেট 71, এই যে সামনের দিকে। এখন এই দিক দিয়ে সামনে গিয়ে আমাকে বিমানে উঠতে হবে, আমার ফ্লাইট এখন ছেড়ে দিবে, আমি লাস্টের প্যাসেঞ্জার। এই যে সামনে গিয়ে আমাকে বিমানে উঠতে হবে। প্রথম দিকে বিমান জার্নিগুলোর কথা ভীষণ মনে পড়ে, খুব বাজে অভিজ্ঞতা ছিল, ভয় পেতাম ভীষণ। আকাশ থেকে মেঘগুলোকে দেখতে এত ভালো লাগে, একদম তুলোর মতো। ভিডিওটা ওভাবে নিতে পারেনি কারণ সিটটা জানালার মাঝ বরাবর। বম্বার্ডিয়ার এই মডেলের বিমানগুলোর এই একটা সমস্যা। বলতে বলতে ল্যান্ড করে ফেললাম, এখন নামতে হবে। জার্নিটা বেশিক্ষণের ছিল না, 1.5 ঘন্টার মতো। খারাপ না, বেশ ভালোই। এখন যেতে হবে, বের হয়ে যাচ্ছে, আমার ফ্রেন্ড বাহিরে অপেক্ষা করছে আমার জন্য। কত ফাঁকা ফাঁকা নিরিবিলি পরিবেশ। এদেশের বিমান জার্নিটা খুবই নর্মাল একটা ব্যাপার। এটা একটা ওয়েটিং এরিয়া, কত সুন্দর না? এখানে প্রতি 2 ঘন্টায় যে পরিমাণ ফ্লাইট ল্যান্ড করে, বাংলাদেশে সারাদিনে ওই পরিমাণ ফ্লাইট ল্যান্ড করে না, কিন্তু তারপরেও বাহিরের যে পরিস্থিতি, এত ঘেঞ্জি, এত মানুষজন, আমাদের আবেগের পরিমাণটা একটু বেশি তো। একজন মানুষ দেশের বাহির থেকে আসলে কতজন রিসিভ করার জন্য আসে। এই যে দেখুন, অ্যারাইভালে কোনো মানুষই নেই, একদম ফাঁকা, শুধু প্যাসেঞ্জার আছে কয়েকটা, অথচ কত ফ্লাইট ল্যান্ড করছে। এই যে আমার ফ্রেন্ড আসছে, সাদা গাড়ি, এটাতে উঠবো। ভাই, সালাম আলাইকুম, কি অবস্থা আপনার? এখানে বাড়িঘরগুলো কত সুন্দর না, একদম ছবির মতো সাজানো গোছানো। এদের পেছনে অনেক বড় বড় ব্যাকইয়ার্ড আছে। এখানে এগুলোতে অনেক অনেক বাঙালিও বসবাস করে, যারা পেছনের দিকে সবজি চাষ করে। একটা সময় এগুলোতে কোনো বাঙালি খুঁজে পাওয়া যেত না, এখন অনেক বাংলাদেশি বসবাস করে। এদিকের বাড়ির মানুষগুলো হরিণের সাথে খুব ভালো পরিচিত, কারণ এদিকে হরহামেশাই যখন তখন হরিণ দেখা যায়। সকালবেলা যখন আপনি ব্রাশ করার জন্য ওয়াশরুমে যাবেন, জানালা দিয়ে দেখবেন যে হরিণরা আপনার ব্যাকইয়ার্ডে আপনার সবজি খাচ্ছে, না হলে ঘাস খাচ্ছে। খুবই গোছানো। এই যে এখানে হরিণের সাইন। এই শহর বদলের গল্পের পেছনে বাংলাদেশিদের অবদানের শিকড়টা অনেক গভীরে। এখন যতটা সাজানো গোছানো আর এত সুন্দর দেখা যাচ্ছে, এগুলো আগে এতটা সুন্দর ছিল না। এয়ারপোর্ট থেকে আমার ফ্রেন্ডের বাসায় ফেরার পথে এই জায়গাটায় চোখ আটকিয়ে গেল, মনে হলো 2-4 সেকেন্ডের জন্য একটু দাঁড়ানোই যায় ফ্রেশ এয়ারের জন্য। আচ্ছা, নদীর ওপাশে যেটা দেখা যাচ্ছে সেটা কানাডা, আর এই পাশে আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমেরিকা। আর ওই যে ব্রিজটা, এটা কানাডা এবং আমেরিকা, মানে নিউ ইয়র্কের মধ্যে, টরন্টো আর নিউ ইয়র্কের মধ্যে ব্রিজটা। ওই যে গাড়িগুলো লাইন হয়ে যে দাঁড়িয়ে আছে, সেগুলো মূলত ইমিগ্রেশন পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমার ফ্রেন্ডের বাসা, এই বাসাতেই আসছি ইনভাইটেশনে। এটা তার নেইবারহুড, একদম ছবির মতো, ঝকঝকে তকতকে। এইটা আমার ফ্রেন্ডের বাসার পেছনের অংশ, ব্যাকইয়ার্ড। এখানে যে সুতো দিয়ে যেগুলো ঘেরা আছে, এগুলো সবগুলোতে গাছ লাগানো আছে, করলা, শসা, লাউ, সিম, বরবটি এসবের। এই যে উপরে মাচাং করে দেওয়া আছে, পরে এগুলো এই মাচাঙে সব সেয়ে যাবে। এবং এখানে যে পরিমাণ সবজি হয়, এগুলো দিয়ে প্রায় বছরে খাওয়া হয়ে যায়। স্টোর করে রাখে, বড় বড় ফ্রিজ কেনা আছে। এবং এই যে মাটির বেড করা আছে, এগুলোতে লাগানো আছে লাল শাক, প্রায় ছোট ছোট করে লাল শাক উঠে গেছে। এগুলোতে ধনিয়া পাতা, তারপরে পুঁই শাক লাগানো আছে, কিন্তু ওগুলো গাছ এখনো ওঠেনি, মাত্র শীত শেষে গাছ সব ওঠা শুরু হয়েছে। এখানে আছে বেগুন আর টমেটো, আর এই সবগুলোতে মরিচ লাগানো, ছোট ছোট গাছ উঠছে। এই যে এইখানে আমার আসার জন্য আমার ফ্রেন্ড, তার ওয়াইফ, মানে আমাদের ভাবি, এর বোনের মতো, এত কিছু আয়োজন করেছে। সাদা ভাত, এইটা বিরিয়ানি, বিরিয়ানি না পোলাও, এটা পোলাও না, আচ্ছা।
পোলাও। এটা হচ্ছে হরিণের মাংস, হাতে তুলে খেয়ে খেয়ে অবস্থা খারাপ। রুই মাছ, ছোট মাছের ভাজি, আলু দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছ, দেশি লাউ, খাসির মাংস, দেশি ডিম অর্গানিক, ডাল। এইটা হচ্ছে আম, তিল আর বাদাম ভর্তা একসঙ্গে। আমরা ভোজন রসিক বাঙালি আমেরিকার মতো জায়গাতেও নিজের প্রয়োজন খুঁজে নিতে পারি। খাবার দেখে ক্ষুধা লাগলে জয়েন করতে পারেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।